শান্তনুদের বাড়ি থেকে বেরুতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো রাহুলের চোখে মুখে। রোদে ঝাঁ ঝাঁ করছে চারিদিক। কবছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের তাপ 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায়ই লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাৎ থাকবে না। সাউথ ক্যালকাটার এই পাড়ার নাম কেয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতো গনগনে রোদে কে আর বাইরে থাকবে? রাহুল 13 পেরিয়ে সবে 14 পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8-এ পড়ে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার, মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে, তার কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু। তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেবার জন্য রাহুল কলকাতায় এসেছিল। শান্তনুর বাবা একটা নামকরা ইংলিশ ডেইলির স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলো ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি, ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্ট্রি বা ধারা বিবরণী দিয়ে থাকেন। বলেন চমৎকার, সেজন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশর বিরাট একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন আর ক্যাসেটে সেটা ঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগণিত ফটোর অ্যালবাম। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সব তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমে প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা একেবারে পাকা। অবশ্য শান্তনুও থাকে ফার্স্ট 11-এ। পরমেশ খুবই পছন্দ করেন রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন, যখন ইচ্ছে যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকেন ওর ঠাকুমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে ওরা ফিরবে কোনো ঠিক নেই। কিয়াতলার বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটাবে দুই বন্ধু আগে থেকে তার নানা রকম প্ল্যান করে রেখেছিল, কিন্তু শান্তনুর ঠাকুমার অসুখ হওয়ায় সব গোলমাল হয়ে গেল। সময়, বিশেষ করে দুপুরটা এখন আর কাটতে চায় না রাহুলের। তাই সে ঠিক করেছিল শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলো ক্যাসেট দেখে দেখে কাটিয়ে দেবে। সেজন্যই আজ তার কিয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেটে 5খানা ক্যাসেট পুড়ে নিয়ে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বললেন, এই রোদের মধ্যে আর যেতে হবে না, ভিসিআর চালিয়ে দেখে নে, বিকেলে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে, এইটুকুই তো রাস্তা, 10 মিনিটের মধ্যে চলে যাব। আসলে মাকে না জানিয়ে চলে এসেছিল। বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা টের পাবার আগেই সে ফিরে যেতে চায়। কিয়াতলার এই রাস্তাটা বাঁ দিকে বাঁক ঘুরে সার্দার্ন এভিনিউতে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ মিশন অব কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্কে যাবার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঁ ঝাঁ রোদে রাস্তার পিচ গলে গেছে। আশেপাশে লোকজন তো নেই, কাক বা কুকুর টুকুরও চোখে পড়ছে না। যেদিকে যত দূর চোখ যায় গাছপালা, বাড়ি ঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকের ফুটপাত ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। ছুরির ফলার মতো ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না।
তবুও তার মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটে ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসেডর থেকে রাহুল যখন ফুট 5 দূরে হঠাৎ রাস্তা ফুঁড়ে প্রায় 6 ফিট হাইটের দুটো লোক দুপাশ থেকে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কিউলার চেহারা, পরনে ট্রাউজার্স আর বুশ শার্ট, পায়ে মোটা সোলের জুতো। একজনের মুখ পরিষ্কার কামানো, আর একজনের শৌখিন গোঁফ রয়েছে। কারো বয়সী 27-28-এর বেশি নয়। দেখে মনে হলো ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে আর একবার বাঁয়ে ঘুরিয়ে দুজনকে দেখে নিল রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে ডাকতে পারে। অনেকটা দূরে সার্দার্ন এভিনিউতে অবশ্য হুঁশ হুঁশ করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে। লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র সার্দার্ন এভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড়ে আর 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোঁপওয়ালা লোকটা বোধহয় থট রিডার। মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে হেসে বলে, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, দৌড়বার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞেস করে, কি চান আপনারা? এ প্রশ্নের উত্তর কেউ দিল না। যে লোকটার গোপ নেই সে বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতো যদি চলো, কোনো ভয় নেই। বলতে বলতে একটা ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের উপর ঠেকায়। সঙ্গে সঙ্গে ওধার থেকে গোপওয়ালা আর একটা রিভলভার বার করে তার বাঁ কানের উপর ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পারে ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ানক অবস্থাতেও সে কিন্তু ঘাবড়ে গেল না। বেশ মজা করেই বলে, এটা কি বন্ধুর মতন কাজ হচ্ছে? গোপ নেই যার, সে বলল, উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ও দুটো বার করতে হয়েছে। গোপওয়ালা বলল, রিভলভার দুটোয় সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে একটু শব্দ হবে না। আশা করি এসব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না। শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? উই এক্সপেক্ট ইউর কোঅপারেশন উইথ আস। লোক দুটো বেশ শিক্ষিত। যেভাবে ইংরেজি শব্দগুলো গোঁফওয়ালা উচ্চারণ করলো তাতে মনে হলো ইংলিশ মিডিয়ামে সে পড়াশুনো করেছে। রাহুল বলে, অলরাইট, কোঅপারেট করব, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ লোকটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়। কে কখন হুট করে এসে পড়বে। চলো রাহুল বাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ অ্যাম্বাসাডারটায় তুলে ফেলে ওরা এবং তাকে মাঝখানে বসিয়ে দুপাশে বসে মাথায় রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তক্ষুনি গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তেই সেটা রামকৃষ্ণ মিশন আর গোল পার্ক ডাইনে দেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে। কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়। তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল অ্যাম্বাসাডারটা দাঁড়িয়ে গেলে মুখে তো কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকেদের বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দেখিয়ে দিল। অ্যাম্বাসাডারটা ঝড়ের গতিতে ডাইনে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। এখানে চারপাশে বাস, ট্রাম, অটো স্রোত, লোকজনও প্রচুর, কিন্তু কাউকে কিছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতো মুখ বুজে থাকতে হলো। গাড়িতে ওঠার পর গোপওয়ালা আর গোপ নেই টু শব্দও করেনি। সিট দ্বারা খাড়া করে চনমনে চোখে চারিদিকে লক্ষ্য রাখছিল। কসবা পেরুবার পর লোক দুটোর দুর্ভাবনা অনেকটা কমে গেল যেন। সিটের পিছন দিকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এই দিকটা একেবারে ফাঁকা।
দূরে গভর্নমেন্টের হাউজিং স্কিমের একই রকম চেহারার অনেক বাড়ি টাড়ি চোখে পড়ে। দুধারের মাঠে গরু আর ছাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে একটা প্রাইভেট কার শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। গোপ নেই এবার বলে, হ্যাঁ, কন্ডিশনের কথা কি বলছিলে? রাহুল বলে, আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবেন না। আরে না না, তোমার মতো ইন্টেলিজেন্ট ভালো ছেলের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যায়? গোপ নেই বলতে থাকে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাঙ্কস, কিন্তু কি? আপনার আমাকে কোথায় নিয়ে চলেছেন? সেটা এক্ষুনি বলা যাবে না। একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞেস করে, এই যে আমাকে নিয়ে যাচ্ছেন, খুনটুন করতে চান? দুজনেই এবার ভীষণ ম্রিয়মান হয়ে পড়ে। গোপওয়ালা খুব কাতর গলায় বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করব? এমন কথা মুখ থেকে বার করতে পারলে? ঠিক আছে ঠিক আছে, উইথড্র করছি। তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চান? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের কাছে থাকবে। কয়দিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পেরে রাহুল একবার গোপওয়ালা আর একবার গোপ নেই এর দিকে তাকায়। গোপওয়ালা বলে, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার উপর। যদি তিনি আমাদের কথায় রাজি হন, 2-3 দিনের ভেতরে বাড়ি ফিরে যাবে। তিনি যদি দেরি করেন, তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, বাবার কাছে আপনারা কি টাকা চান? গোপ নেই যেন ভীষণ লজ্জা পেয়েছে, এমন ভাব করে জিভ কেটে বলে, ছি 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 ছি, তোমার জন্য র্যানসাম চাইব? আমাদের এত খারাপ ভেবো না। র্যানসাম কথাটার মানে যে মুক্তিপণ তা জানে রাহুল। সে বেশ অবাকই হয়, এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়ে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞেস করে, তাহলে? গোপওয়ালা বলে, তোমাকে সোজাসুজি বলা যাক, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার আর অবাক হয় না রাহুল। তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোপওয়ালারা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে মাথা নাড়ে। গোপওয়ালা বলে, ও শুনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন। ওদের ছেড়ে দেবার ব্যবস্থা করলেই তুমি বাড়ি পৌঁছে যাবে। সেই কটা দিন শুধু তোমাকে আমাদের কাছে থাকতে হবে। এবারে রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছিলেন। কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে। গোপওয়ালাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বের করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না। গোপ নেই বলে, এ ব্যাপারে বন্ধু হিসেবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই। রাহুল জিজ্ঞেস করে, কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে, ফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারেন তোমার মতো গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেটা আমরা ওর কাছে পৌঁছে দেবো। কেমন? এখন আপত্তি করলে বা রাজি না হলে গোপওয়ালারা নিশ্চয় খুশি হবে না। ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছতে পারবে জানা নেই, তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না। এখন ওদের কথায় সায় দেওয়াই ভালো। রাহুল বলে, ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। গোপ নেই রাহুলকে বলে, আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল, অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না। বলে, কিরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলবো, কারণ আসনগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না। ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসেছে রাহুল। তারপরের রাস্তা টাস্তা তার একেবারেই অচেনা। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরও বেড়ে গেছে। এখন রাহুলরা যেখানে দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা, এক টানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের ওপর বাঁশের সাঁকো। এসবের ফাঁকে ফাঁকে গ্রাম, টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10 মিনিট পর পর
ট্রাকের কনভয় গাঁক গাঁক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল ওগুলো আসলে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে আসছে। গোপ নেই একসময় বলে, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি। এ দুটোটার দরকার নেই, কি বলো? বলে রিভলভার দেখিয়ে দেয়। সে দুটো এখনো রাহুলের কানের ওপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে, শুধু উত্তর দেয় না। গোপ নেই আর গোপওয়ালা তাদের রিভলভার পকেটে পুড়ে ফেলে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোপওয়ালা বলল, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো। রাহুল জিজ্ঞেস করে, কি করে জানলেন? উত্তর না দিয়ে গোপওয়ালা বলে, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্সডাউন রোডে সাংঘাই রেস্তোরাঁয় খেতে যাও। তোমার বাবা ওখান থেকে সপ্তাহে 2 দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর অ্যাসপ্যারাগাস স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে, তাই না? দেখা যাচ্ছে এরা ওদের ওপর অনেক দিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, হ্যাঁ। তোমার জন্যে আমরা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড প্রনস, বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালশাঁস সন্দেশ নিচ্ছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে সায় দেয়, একেবারেই না, আমি ফ্রাইড প্রন, বাটার ভেটকি টেটকি খুব ভালোবাসি। গোপ নেই জিজ্ঞেস করে, ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? রাহুল বলে, আপনারা এত খবর রাখেন আর এটা জানেন না? গোপ নেই একটু থিতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না, তোমাদের বাড়ির ভেতর তো কখনো যাওয়া হয়নি। যা খেতে চাইবে সব জোগাড় করে ফেলবো। আপনারা যা দেবেন তাই খাবো। খানিকক্ষণ চিন্তা করে গোপ নেই বলে, ঠিক আছে, ওটা আমাদের উপর ছেড়ে দাও। গাড়ি চলেছে তো চলেছেই। বেলা পড়ে আসছিল ক্রমশ। রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোপ নেই আর গোপওয়ালা সামনে কথা বলে যাচ্ছিল। একজন থামে তো আর একজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যারেরা কে কেমন মানুষ, কী রকম পড়ান, জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কিনা, না দেখে থাকলে যেন দেখে নেয়, এই সব। রাহুল অন্য মানুষের মতো হ্যাঁ হুঁ করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যের সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে, গোপওয়ালারা তার চোখ বেঁধে দেবে। চোখ বন্ধ থাকলে কিছুই দেখা যাবে না বা কিছুই করা যাবে না। যা করার আসানগঞ্জে পৌঁছবার আগেই তাকে করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে। তাছাড়া গাড়িটাও ছুটেছে প্রচণ্ড স্পিডে। দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তার উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে তার ঘুম এসে গেছে। গোপ নেই খানিকটা ঝুঁকে জিজ্ঞেস করে, কি শরীর খারাপ লাগছে? খুব আস্তে রাহুল বলে। গোপওয়ালা বলে, হতেই পারে, একটানা এতক্ষণ মোটর জার্নি, তার উপর এত গরম। গোপ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে, ইচ্ছে করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো। রাহুল বলে, না ঠিক আছে, একটু জল। গোপ নেই ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বোতলটা ছিল না? দেখ তো জল আছে কি না। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে? মুশকিল হলো। এক কাজ কর স্বপন, রাস্তায় টিউবওয়েল চোখে পড়লে ওয়াটার বোতলটা ভরে নিস। হ্যাঁ, তাই নিতে হবে। গোপ নেই এর নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশের গোপওয়ালাকে বলে, রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল ওদিকেও থাকতে পারে। গোপওয়ালা অর্থাৎ সুবল ঘাড় হেরিয়ে দেয়। আচ্ছা। স্বপন, সুবল এবং আজিজ মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আরও অনেকটা যাবার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষ বেলার রোদে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসাডার দুরন্ত গতিতে ছুটতে ছুটতে
শব্দ করে থেমে যায়। দেখা গেল রাস্তার বাঁ ধারে একটা কুয়োকে ঘিরে ছোটোখাটো ভিড় হয়েছে। ওদের সবাই নানা বয়সের মেয়ে মানুষ, ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি। একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে, অন্যেরা অপেক্ষা করছে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বলে, রাহুলবাবু, তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাত হয়ে পড়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয়, জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট 5 বেশি লাগবে না। সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিক ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ডো স্ক্রিনের ওধারে কি যেন দেখছে। দুজনের কারো তার দিকে লক্ষ্য নেই। এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়া নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসাডার আর স্বপনের ওপরে চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পা গিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়ি ঘর গ্রাম ট্রাম কিচ্ছু নেই, জায়গাটাও সমতল নয়, উঁচু নিচু। যত দূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল, সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার। তারপর ঠিক করবে কি করে কিয়াতলায় ফেরা যায়। তার সঙ্গে 40 টাকার মতো আছে। বাস বা ট্রেন যাই পাওয়া যাক, ওই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুদের সেই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল। ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধা হতো। স্বপনের মাথার ভেতরে একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে যেন। হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতরে নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে। যা ভেবেছিল তাই, গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসাডারটার কাছে চলে আসে, চিৎকার করে বলে, ইডিয়েট, ছেলেটা ভাগলো আর তোরা এরকম হা করে বসে আছিস। বেরিয়ে আয়, বেরিয়ে আয় কুইক, ওকে খুঁজে বের করতে হবে, নইলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোটোখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারি কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব, আর সে নিজে চ্যাম্পিয়ন স্প্রিন্টার। তবু ছোটার গতি আরও বাড়িয়ে দিল। রুক্ষ পাথুরে মাটির ওপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছে রাহুল। সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়। তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুঁড়ে বসে। অবশ্য অত দূর থেকে ছুটন্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানো সহজ না। প্রায় 2 কিলোমিটার দৌড়াবার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে। মাঝখানে 50 গজের মতো সরু জলের ধারা। সেখানে স্রোত আছে কি নেই বোঝা যায় না। নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনিবাবুদের মতো বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়। তারপর পলকের জন্য ঘুরে তাকাতেই চমকে ওঠে। স্বপন তার পিছু ছাড়েনি। মাঝখানের দূরত্বটা সেই 300-400 গজের মতোই রয়ে গেছে। তবে আগে 3 জন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকিয়ে আসছিল। এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে, আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তরতর করে নেমে যায়। সে খুব ভালো সাঁতার জানে। অ্যান্ডারসন ক্লাবে ছোটবেলা থেকে শিখে আসছে, কিন্তু তার দরকার হলো না। নদীতে জল মোটে কোমর সমান। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কক কক আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়ে ওপারে উঠে সিকি কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল। সেটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে,
তার ভেতরে প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি। একসময় হয়তো রাজপ্রাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছন ফেরে রাহুল। স্বপনরা এখনো তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে সব দিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরও কিছুটা যাবার পর বিশাল গেট। লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশে নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার উপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন 3-4টে তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে। তারপর ঠান্ডা মাথায় ভাববে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরুতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পড়ি মুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই। পড়িগুলোর মতোই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগুলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হল ঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হা হা করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না, স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিক দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তরতর করে উপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতো। বিরাট হল ঘর। এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না। সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে। তার সারা গায়ে কাঁটা দেয়। ভয়ে কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে সে, কিন্তু কাউকেই দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থেকো না, ওরা এসব বললো বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞেস করে, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু। চলো, শিগগিরই চলো। এরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য সেই সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও ওপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঙ্গলে বোঝাই। একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিল আসবাব ডাই হয়ে পড়ে আছে। আর একদিকে লোহার দরজাওয়ালা একটা ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম দেখল সে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসে, মনে হচ্ছে দোতলাতেও নেই। ছাদে চল। হ্যাঁ হ্যাঁ, কুইক কুইক কুইক। সুবল একসময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে একবার এসেছিলাম না? স্বপন বলে, রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম, তুই তার মাথায় গুলি করেছিলি। আজিজ বলে, এই বাড়িতে আজ আর একটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পায় সে। নার্ভাস হইও না, চট করে ভাঙা আলমারি টালমারিগুলোর পেছনে লুকো। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আসবাবের স্তূপের আড়ালে গিয়ে গুটি সুটি মেরে বসে। গরমকালে সন্ধে বলে অন্ধকার এখনো তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উঠে এসেছে। 11A সাইড ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এই মাথা থেকে ও মাথা 3-4 বার উন্মাদের মতো ছুটাছুটি করল। এইটুকু বাঁচোয়া রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনে মনে হলো। ছোকরা গেল কোথায় বলতো? কি জানি, ওকে তো এই ছাদে উঠতে দেখলাম। এর ভেতরে উবে গেল।
চল কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিশ দেখল স্বপনটা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। ছাদে ওঠার একটাই সিঁড়ি, ওপর থেকে লাফ না দিলে আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামবার উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে ওঠে, আরে ওই ঘরটা তো দেখা হয়নি, চল চল, নিশ্চয়ই ওই ঘরের ভেতরে লুকিয়ে আছে, চল। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেখায় সে। তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনের চিৎকার ভেসে আসে, কে 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 দরজা বন্ধ করলো? কে? খোলো 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 খোলো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে পাগলের মতো তারা দরজায় লাথি মেরে চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় শুনতে পাবে। শোনা গেল। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরী এবার বলে, বেরিয়ে এসো, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। রাহুল নাম বলে। অশরীরী বলে, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম তিনটে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। এই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরী বলে, ও এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে এখানে খুন করেছিল কেন? নির্মল জানায় স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে। যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেজন্য তাকে পুরো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে মারা হয়। নির্মল বলে, এতদিন পর ওদের পেয়েছি, আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট 20 হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। 8:30টার ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছে যাবে। গিয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা। আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জের 13 নম্বর রজনী মণ্ডল লেনে। সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা, বাবা, আমার দাদারা জানেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা জানিও। একটু চুপচাপ। তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কোনোভাবেই কি একবার দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাব আপনাদের বাড়িতে। নির্মল বলে, না, আমার শরীরের সবকিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেগুলো এখনো একসঙ্গে জড়ো করতে পারলে আমার সলিড চেহারাটা দেখতে পেতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমাদের টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। আর দেরি করো না, 8:30টার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি ওখানে খুনিগুলো কি করছে। যাই যাই। রাহুল তবুও দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডাকে, নির্মলদা।
সাড়া পাওয়া যায় না। আরও 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনটা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সঙ্গে রজনীমণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা বাবা দাদারা অঝরে কাঁদতে লাগলেন, তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে, 18-19 বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই পোড়ো বাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে, তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে।